দর্শক আমন্ত্রণ জানাচ্ছি NY71-এর বিশেষ আলোচনা অনুষ্ঠান মুখোমুখিতে আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। আজ মুখোমুখিতে আমাদের অতিথি আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আমরা এখন কথা বলবো খালিদ মাহমুদ চৌধুরীর সাথে। খালিদ মাহমুদ চৌধুরী, স্বাগত আপনাকে। আপনার কাছে জানতে চাই, জি, আমি প্রথমে আপনার কথা শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, প্রথমেই জানতে চাই কেমন আছেন আপনি? হ্যাঁ, আছি। চলে যাচ্ছে। আচ্ছা, চলে যাচ্ছে। আহ, একদম প্রথমেই যাই যে ভোটের দিকে এগোচ্ছে বাংলাদেশ। 12 ফেব্রুয়ারি ভোট, জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য হয়েছে এবং পলিটিক্যাল অন্যান্য দলগুলো প্রস্তুতি নিচ্ছে। তো এই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনে যুক্ত হচ্ছে না বা তাদেরকে নিষিদ্ধ করা আছে। আপনার মন্তব্যটি শুনতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে কি নির্বাচন হবে, সেভাবে এগোচ্ছে? আওয়ামী লীগের কি ভূমিকা থাকবে? দেখেন, দোলা, আপনি নির্বাচন প্রসঙ্গে আহ, আলোচনাটা উত্থাপন করেছেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের এই সৃষ্টির ইতিহাস। এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগের নেতৃত্বেই এই জাতি বিজয় অর্জন করেছে এবং স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ আমরা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এবং সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করে একটি নির্বাচনী নাটক মঞ্চায়ন করা হচ্ছে। এটা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য না। এবং পৃথিবীর যদি গণতান্ত্রিক আমি মানুষের কথা বলি, যে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে এইভাবে কোনো নির্বাচন মঞ্চায়িত করা হয়নি। তো এটা এই দখলদার ইউনুস গং তারা এটা করছে এই কারণেই যে আওয়ামী লীগকে তারা ভয় পায়। আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ, জনগণের শক্তি হচ্ছে আওয়ামী লীগ। কাজেই তারা যেহেতু তারা গণবিচ্ছিন্ন, সেজন্য গণসম্পৃক্ত একটি দলকে বাইরে রেখেই তাদের এই অপকর্মগুলোর বৈধতা দেওয়ার জন্যই এই ধরনের নির্বাচনী নাটক মঞ্চস্থ করা হচ্ছে। এটা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এবং বাংলাদেশের মানুষ, আমার বিশ্বাস, এই নির্বাচন নিয়ে আগ্রহ নাই। যদিও সরকারি প্রচার যন্ত্র থেকে শুরু করে, সরকারি তহবিল থেকে শুরু করে সব সব ধরনের প্রচার প্রপাগান্ডা চালানো হচ্ছে। আমি দেখলাম একজন উপদেষ্টা বললেন যে প্রত্যেকটি সেন্টারে, ভোট সেন্টারে মেলা লাগানোর জন্য। তার মানে তারাও জানে যে উইথাউট মেলা সেখানে মানুষ যাবে না। সেই জন্য তারা এই ধরনের পদক্ষেপের কথা চিন্তা করছে। কাজে এই এই ভোট গ্রহণযোগ্য না। এই ভোট বিশ্ববাসীর কাছেও গ্রহণযোগ্য হবে না। বরঞ্চ বাংলাদেশকে 5ই আগস্টে এই জঙ্গি সন্ত্রাসীরা যেভাবে আগ্রাসন চালিয়ে দখল করেছে এবং গত 18 মাস যাবৎ মানুষ যে একটা যে অসহনীয় একটা দুরবস্থার মধ্যে দেশের মানুষ আছে, হত্যা, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, লুটতারাজ, অগ্নিসংযোগ, যেগুলো চলতেছে ধারাবাহিকভাবে, এই এই ঘটনাগুলো আরো বেশি জটিল করে তুলবে এই ধরনের পদক্ষেপের কারণে। কারণ এই দখলদার ইউনুস, তিনি এই বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে চান। তিনি প্রথমে বলেছিলেন যে রিসেট বাটন প্রেস করার জন্য। তার মানে মুক্তিযুদ্ধের যে গৌরবগাথা ইতিহাস নিয়ে বাংলাদেশ এই পর্যন্ত এগিয়ে এসেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে জাতীয় সঙ্গীতের যে প্রেরণা নিয়ে বাংলাদেশ যে এই 55 বছর অতিক্রম করে একটা মর্যাদার জায়গায় গেছে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, এইটাকে তিনি ধ্বংস করে দিতে চান। এই স্বাধীনতার সুখটা যেন বাংলাদেশের মানুষ না পেতে পারে, সেই পদক্ষেপগুলো তিনি করে যাচ্ছেন। কাজে এই নির্বাচন গ্রহণযোগ্য নয়। এই নির্বাচন বাংলাদেশের মানুষ মানেও না। এই নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগের পদক্ষেপ কি থাকবে, আওয়ামী লীগের কর্মসূচি কি থাকবে? আওয়ামী লীগ জনগণের সঙ্গে আছে। আমাদের আমাদের তো সম্পর্ক জনগণের সঙ্গে, এবং জনগণ আমাদের সঙ্গে আছে। এবং আপনাকে যেটা বললাম যে এটা দেশকে আরো অন্ধকারে নিয়ে যাবে, ঘনীভূত করবে, এবং সংকট আরো বাড়িয়ে দিবে। দেশের স্থিতিশীলতা ধ্বংস হয়ে যাবে। পার্মানেন্ট একটা স্থিতিশীলতা ধ্বংস করার জন্য একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশে
এই দখলদার ইউনূস তার এই অপকর্মগুলোকে আহ, ঢেকে ফেলার জন্য তিনি একটা দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। আমি এই মুহূর্তে মনে করি যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের দিকে এই দখলদার ইউনূস এই ভোট নাটকের মাধ্যমে ঠেলে দেওয়া হচ্ছে। এরপরের ঘটনাবলী কি হবে এটা প্রেডিকশন করা খুবই মুশকিল ব্যাপার। সেটি প্রেডিকশন করা অনেক মুশকিল হবে। আপনি বলছিলেন আজকে দিল্লিতে আওয়ামী লীগ সভানেত্রী একটি প্রেস কনফারেন্সে তিনি বক্তব্য রেখেছেন, বলেছেন যে আওয়ামী লীগকে ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস কিভাবে নিষিদ্ধ করে, ব্যান করে, তার কোনো ব্যান করবার অধিকার নেই। এই বিষয়টি আপনার কাছ থেকে শুনে আসতে চাই। না, এটা ডেফিনেটলি মাননীয় প্রধানমন্ত্রী তো সঠিকভাবে বলেছেন যে একটা ইলিগাল গভর্নমেন্ট কিভাবে একটা লিগাল পলিটিক্যাল পার্টিকে সে নিষিদ্ধ করে। কারণ তার কি আইডেন্টি আছে? সে তো একটা জঙ্গি সন্ত্রাসীদেরকে নিয়ে মানুষ হত্যা করে, শত শত মানুষ হত্যা করে তিনি এই বাংলাদেশ দখল করেছেন। এবং সে তো ইলিগাল গভর্নমেন্ট। সংবিধানের কোন জায়গায় এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের কথা লিখা আছে? আপনার বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন তাদেরকে রেকটিফাই করেছে, তাদের মতামত দিয়েছে। আমরা তো দেখি নাই কোনো, কোথায় মতামত দিল, থেকে দিল? আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ বিচারপতিদেরকে জোর করে মব সন্ত্রাস করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হলো এবং তারা পদত্যাগপত্র দিলেন। তো কাজেই এই দেশে তো কোনো আইন নাই। আপনি দেখতে পাচ্ছেন যে আহ, এখানে আদালতের মধ্যে এজলাসের মধ্যে গিয়ে একজন হাজতিকে তাকে আক্রমণ করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, জেলখানায় মেরে ফেলা হচ্ছে। পুলিশ উম, আসামি ধরতে গিয়ে সেখানে হত্যা করা হচ্ছে। গত কয়েকদিন আগে আপনি দেখলেন যে বসুন্ধরায় ছাত্রলীগের সাবেক নেতা কামরুল ইসলাম রিপন তাকে কিভাবে মানে মব সন্ত্রাস করে পুলিশের যে প্রিজন ভ্যানের মধ্যেও সে সন্ত্রাসীরা গিয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত করেছে। এই তো বাংলাদেশের চিত্র, যেখানে কোনো নারী স্বাধীনতা নাই। আপনি দেখেন বাগেরহাটে ছাত্রলীগের সভাপতি, সাবেক সভাপতি, তাকে তো জেলখানায় নিয়ে গেছে আজকে কত মাস যাবত। তার শিশু সন্তান, তার স্ত্রী এত নির্যাতন নিপীড়ন করেছে এবং তাকে হত্যা করা হলো। দেখানো হয়েছে যে তিনি আত্মহত্যা করেছেন, তার সন্তানকেও মৃত অবস্থায় পাওয়া গেছে, একটা শিশু সন্তান। এই তো বাংলাদেশের চিত্র। তো সেইখানে এই ধরনের ইলিগাল একটি দখলদার বাহিনী তারা কিভাবে একটা লিগ্যাল গভর্নমেন্ট রাজনৈতিক দলকে তারা হচ্ছে নিষিদ্ধ করে? এটা তো সঠিক। তারাই তো হচ্ছে আপনার হচ্ছে একটা নিষিদ্ধ আহ, একটা মানে সন্ত্রাসী গোষ্ঠী। তারা তো হিজবুল তাহির, যারা সমগ্র পৃথিবীতে আহ, আপনার নিষিদ্ধ আছে। আপনার দেখেছেন ঢাকার রাজপথে এই হিজবুল তাহির এবং তার সাঙ্গপাঙ্গরা আইএস এর পতাকা নিয়ে, আইএস এর চাদর নিয়ে তারা চলাফেরা করে। এবং আমরা দেখেছি ঢাকার রাজপথে এই দখলদার বাহিনীর প্রোটেকশনে কিভাবে হিজবুল তাহির তাদের প্রসেশন করেছে আমরা দেখেছি। কাজেই আপনি এই দেশটাকে তো আপনি যেভাবে দেখেছেন 5ই আগস্টের আগে, সেভাবে দেখলে হবে না। এখন বাংলাদেশটা একটা মৃত্যু পুরীতে পরিণত হয়েছে। এখানে কোনো আইন নাই, কোনো বিচার নাই, কোনো সরকার নাই। এখানে আছে একটি দখলদার বাহিনী। একেবারে আইনের শাসন নাই। আপনি বলছিলেন বিচার। আওয়ামী লীগের, এবার একটু আসতে চাই, আওয়ামী লীগের দল গোছানোর 5 আগস্টের পর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা কি আগামী দিনে এই এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করবার জন্য? এবং আপনি বলছিলেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তার কথা বলছিলেন এবং এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তাহলে এই যে জনগণের প্রত্যাশা আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ সেই প্রত্যাশা পূরণ করবে কিভাবে? দেখেন, আওয়ামী লীগ 49 সালে প্রতিষ্ঠার পর থেকেই বহু চড়াই উতরাই পেরিয়ে আপনার এই জায়গায় এসেছে। এই ভূখণ্ডের যা কিছু অর্জন সবকিছু আওয়ামী লীগের হাত ধরে। আপনি ভাষা আন্দোলন থেকে শুরু করে, আপনি 54 নির্বাচন থেকে শুরু করে, 6 দফা থেকে শুরু করে, স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলন, মুক্তিযুদ্ধ, একটি সংবিধান, গণতান্ত্রিক প্রক্রিয়া, আপনার এই দেশকে স্বল্পোন্নত দেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে GDP+9 ক্রস করেছিল, সেই যে অর্জন, একটা স্বাধীন দেশ হিসেবে তাবৎ দুনিয়ার মাথা উঁচু করে দাঁড়ানো,
এবং গণতন্ত্রের পথে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগের যে এক সাগর রক্ত দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ত্যাগ তিতিকার বিরুদ্ধে, 21শে আগস্ট গ্রেনেড হামলা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করার যে চেষ্টা করা হয়েছিল, শাহ এস এম কিবরিয়া, আহসানুল্লাহ মাস্টারদেরকে হত্যা করা হয়েছে, মঞ্জুরুল ইমামকে হত্যা করা হয়েছে, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করে, এই এই তো পথ পাড়ি দিয়ে তো আওয়ামী লীগ এই বাংলাদেশটাকে গড়ে তুলেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ঘরে ঘরে বিদ্যুৎ, বিনামূল্যে বই, উপবৃত্তি থেকে শুরু করে দারিদ্রতা বিমোচন, কানেক্টিভিটি, রেল নেটওয়ার্ক, আপনার নদীপথের নেটওয়ার্ক, সড়ক যোগাযোগ, আকাশপথ, ডিজিটালাইজ, আপনার হচ্ছে এই যে প্রত্যেকটা আপনার জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ থেকে শুরু করে টেকনিক্যাল ভোকেশনাল স্কুল কলেজ প্রতিষ্ঠান, প্রত্যেকটা উপজেলায় একটি কলেজ, একটি স্কুল সরকারিকরণ থেকে শুরু করে, এটা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। এবং আওয়ামী লীগ যেটা বলছেন, আওয়ামী লীগ অতীত এই ধরনের অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেছে। আইয়ুব খান এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু জনগণের সমর্থনের কাছে সেগুলো টিকে নাই। হ্যাঁ, জিয়াউর রহমানের পরবর্তীতে যে নির্যাতন করেছে, আমাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু খুনিদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল, আমরা মোকাবেলা করেছি। 21শে আগস্টে কিন্তু আমরা মোকাবেলা করি। আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের সমর্থন নিয়ে রাজনীতি করে, আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের জনগণের সমর্থিত একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই, চেষ্টাও করে নাই। কাজে আমরা জনগণ যতক্ষণ পর্যন্ত আমাদের আছে, আমাদের শক্তি আছে, আমরা আমাদের কৌশল দিয়ে, জনগণের ভালোবাসা দিয়ে এই পথ আমরা অতিক্রম করব এবং উত্তরণ ঘটাবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ দল গোছানোর কাজ করবে কিনা এখন সাংগঠনিকভাবে? আওয়ামী লীগের আওয়ামী লীগে তো দল গোছানো। আপনি বুঝতেই পারছেন যে যখন একটা দলকে একটা জনগোষ্ঠী, একটা জনপদের সিংহভাগ মানুষ সমর্থন করে, তখন এই দল তো অত্যন্ত গোছানো আছে এবং শক্তিশালী অবস্থায় আছে। এবং জনগণের সমর্থন আছে বলেই তো আওয়ামী লীগের উপরে নির্যাতন চালানো হচ্ছে, নিপীড়ন চালানো হচ্ছে, হত্যা করা হচ্ছে, নিষিদ্ধ করা হচ্ছে। এটা জনগণের সমর্থনের কারণে। আওয়ামী লীগ গোছানো শক্তিশালী আছে বলেই আওয়ামী লীগের উপরে নির্যাতন, নিপীড়ন। আমরা দেখছি যে নির্বাচনী দল এগোচ্ছে, সেই জায়গায় একটি জামাতি ইসলামের প্রচারণা দেখছি যে তারা ধর্মকে ব্যবহার করছে। তারা বলছে যে জামাতি ইসলামকে ভোট দিলে জান্নাতের টিকিট বিক্রি করবার কথা বলছে, ধর্মকে ব্যবহার করে তারা। জামাতের ভূমিকা আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেখেছি। জামাত তখনও বলেছিল বাংলাদেশ স্বাধীন হলে ইসলাম চলে যাবে, কিন্তু এই 55 বছরে বাংলাদেশ থেকে ইসলাম যায়নি। বাংলা জামাত বলেছিল এখানে ধর্মকর্ম থাকবে না এখানে। তো বাংলাদেশে কিন্তু ধর্মপ্রাণ মানুষগুলো আছে, সেটা যেই ধর্মের হোক না কেন। এখানে ধর্ম চর্চার কোনো ব্যাঘাত ঘটে নেই। জামাত ইসলাম মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনী করে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। রাজাকার বাহিনী গঠন করে, আলসাম পার্টি গঠন করে গণহত্যার নেতৃত্ব দিয়েছে পাক হানাদার বাহিনীর সঙ্গে। এবং জামাত ইসলাম তো 1971 সালে 16ই ডিসেম্বরে পাক হানাদার বাহিনীর সঙ্গে একই সঙ্গে আত্মসমর্পণ করেছে। আপনি আত্মসমর্পণের দলিল দেখেন, সেখানে এই রাজাকার আলবদর আল শামস যে বাহিনী, তাদেরও আত্মসমর্পণ হয়েছে। কাজে এই আত্মসমর্পণকারী একটা একটা চেনা মুখ জামাতকে তো আমরা 55 বছর আগেই দেখেছি, চিনেছি। এবং তারা ধর্মের নামে যে রাজনীতি করে, এবং 55 বছরেও তারা বাংলাদেশের মানুষের সমর্থন পায় নাই, কখনোই পাবে না। এবং এই জন্যই এই দখলদার ইউনুস রেজিম, এই এরা এরা এখন অস্ত্র সন্ত্রাস করে বাংলাদেশকে ঘিরে রেখেছে। এবং যেহেতু তারা বাংলাদেশকে অস্ত্র সন্ত্রাসের মধ্যে ঘিরে রেখেছে, এই ধরনের স্বপ্ন তারা দেখা শুরু করছে। তবে আমি মনে করি যে তাদের এই স্বপ্ন কখনোই, এই খায়েশ কখনোই পূরণ হবে না। কারণ 55 বছর আগেই 30 লক্ষ শহীদের রক্ত যে মাখা তাদের শরীরের মধ্যে, তাদের মানে তাদের চোখে মুখে হাতে, আমার মা বোনের যে আত্মত্যাগ, যেই বাংলাদেশের জন্য যে 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 নির্যাতন নিপীড়ন হয়েছে,
এই তার নেতৃত্ব দিয়েছিল এই রাজাকার আল বদর এই আল শামস জামাতের নেতৃত্বে এই বাহিনীগুলো। কাজেই এই ইতিহাস কখনো বাংলাদেশের মানুষ ভুলে যাবে না। এই ইতিহাস কখনো আমার মুক্তিযুদ্ধের চেতনা, 30 লক্ষ শহীদ, লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগ যখন আহ, আমার হৃদয়ের মধ্যে থাকবে, তখন কখনোই বাংলাদেশের মানুষ এই ধর্ম ব্যবসায়ীদেরকে গ্রহণ করে নাই, করবেও না। তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটি শুনতে চাই। দেখেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি তৃণমূল নেতাকর্মীদের প্রতিনিয়ত তিনি বার্তা দিচ্ছেন। প্রত্যেকটি পরদে পরদে তার মেসেজগুলো আছে যে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে আরো শক্তিশালী হতে হবে এবং এই দখলদারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের সংগ্রামকে এগিয়ে নিতে হবে এবং সেই সংগ্রামে আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অবশ্যই বিজয়ী হব। অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খালেদ মোহাম্মদ চৌধুরী, আবারও শুনবো আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাকেও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আমরা শুনছিলাম আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর কথা। আওয়ামী লীগের নির্বাচনে তাদের কি কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়ে কথা শুনছিলাম। আমরা আবারও নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা যুক্ত হবে। সাথেই থাকবেন। ধন্যবাদ।